সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে রহমান রাশেদ। আপনারা জানেন যে প্রথমত সরকার থেকে 7 দিনের লকডাউনের ঘোষণা, দ্বিধা, নানামুখী দাবি এবং বিক্ষোভের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে এবং শেষ হলো। 7 দিনের যে লকডাউন ঘোষণা করা হয়েছে, এর মধ্যে নানা ঘটনা ঘটে গেছে, কিছু অভিযোগ রয়েছে, সাধারণ মানুষের মধ্যে দ্বিধা কাজ করেছে। আমরা ট্রাফিক জ্যামের মতো ঘটনাও দেখেছি, আবার দেখেছি যে ব্যবসায়িক কিছু দল তারা বিচ্ছিন্নভাবে আন্দোলন করেছে তাদের ব্যবসায়িক বিপণী বিতনগুলো বা দোকানগুলো খুলে দেওয়ার দাবিতে। একরকম বলা যায় যে হযবরল অবস্থা এবং দ্বিধার কারণে হোক বা যে কারণেই হোক, সব কিছু মিলিয়ে নগরবাসীর মধ্যে কিছুটা দ্বিধা কাজ করেছে। সেই সাথে সাথে ভোগান্তিও দেখেছি আমরা সরেজমিনে। এর মধ্যে ঘোষণা এসেছে যে আগামীকাল থেকে গণপরিবহন সীমিত আকারে চলবে, এরকম একটা ঘোষণাও দেখতে পাচ্ছি, যেখানে কিনা লক্ষ্য ছিল যে এই লকডাউনের উদ্দেশ্যই হচ্ছে করোনা সংক্রমণের যে রেকর্ড ছাপিয়ে যাচ্ছে এবং দিনকে দিন লাফিয়ে সংক্রমণের সংখ্যা বাড়ছে সেটা নিয়ন্ত্রণে রাখা। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি 3 জন বিজ্ঞ অতিথিকে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন হাবিবুর রহমান হাবিব, তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এছাড়া আমাদের সাথে অনলাইনে 2 জন বিজ্ঞ অতিথি ইতিমধ্যে যুক্ত হয়েছেন জনাব এস.এম. কামাল হোসেন, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি জনাব রুহিন হোসেন প্রিন্স, তিনি সম্পাদক সিপিবি। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আমার কথা 3 জন শুনতে পাচ্ছেন। আমরা মূল আলোচনা চলে যেতে চাই, তবে দ্বিতীয় দিনের লকডাউন কেমন ছিল একটু দেখে আসবো। সচিত্র প্রতিবেদন রয়েছে হাতে। নিরাপত্তাহীনতার শঙ্কা মাথায় নিয়েই অচেনা 2 জন পুরুষের সাথে সিএনজি অটোরিকশায় উঠতে বাধ্য হয়েছেন ওই কর্মজীবী নারী। আসলে আমার যেতে হবে, গত বছর চাকরি হারাইছি, এই মাস মাত্র 2 মাস হয় চাকরি করতেছি, এখন তো আমার যেতে হবে। আমি আসলে গাড়ি পাচ্ছি না, রিক্সা পাচ্ছি না, রিক্সা 200 টাকা ভাড়া চাইলো বনানি। তার মতো মধ্যবিত্তদের অনেকেই গন্তব্যে যেতে ভাড়া ভাগাভাগি করে চড়েছেন সিএনজি অটোরিকশায়। যাত্রীদের আক্ষেপ, শুধু গরিবের পরিবহন বন্ধ রেখে বড়লোকের ব্যক্তিগত গাড়ি চলতে দেয়া এ কেমন লকডাউন? এভাবে চললে বেতনের বেশিরভাগই যাতায়াতেই খরচ হওয়ার শঙ্কা কর্মজীবীদের। সবাই মিলে একটা ড্রাইভারের সাথে একটা সমন্বয় করে যাচ্ছে, সবাই বনানীর দিকে 40 টাকা করে নিচ্ছে জনপ্রতি। না, লকডাউনের মতো তো লকডাউন হচ্ছে না, কারণ সব কিছু খোলা আছে, শুধু পাবলিক পরিবহনগুলো বা গণপরিবহনগুলো বন্ধ। লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে দোকানপাট বন্ধ থাকলেও প্রধান সড়কগুলোতে সবই চলেছে, কেবল বাস ছাড়া। কোথাও কোথাও লেগেছে যানজট, ট্রাফিক সিগন্যালে আটকে থাকতে হয়েছে মোড়গুলোতে। এমন লকডাউনে বিস্ময় খোদ পুলিশ সদস্যদেরই। এবারের লকডাউনের দ্বিতীয় দিনটা কেমন কাটলো সেটি বোঝার জন্য কাকরাইল মোড়ে নজর দিলেই চলে। এই মোড়ের সঙ্গে যুক্ত হওয়া 8টি রাস্তায় তুমুল যানজট, যা সামাল দিতে অনেকটাই বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের। ফলে জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে, অফিস আদালত খোলা রেখে, গণপরিবহন বন্ধ করে, অন্যান্য যানবাহন চালু রেখে এই ধরনের লকডাউন আসলে কতটা কাজে দিচ্ছে, আর এই অবস্থায় বাকি 5 দিন ঠিক কীভাবে কাটবে? আগের মতো স্বাভাবিক, শুধু গণপরিবহন ছাড়া বাকি সবই চলতেছে। এই হচ্ছে লকডাউনের অবস্থা। এই ছবি গত বছরের এপ্রিলের। সে সময় সাধারণ ছুটি নামক লকডাউনে সহজে ঘর থেকেই বের হয়নি মানুষ। কিন্তু বছর ঘুরে করোনা আবার ভয়ঙ্কর রূপে ফিরলেও এবার লকডাউন দিয়ে আটকানো যাচ্ছে না তাদের। স্বাস্থ্যবিধি ভেঙে রাস্তার ধারে জটলা পাকিয়ে চা খাওয়া কিংবা গল্পগুজব সবই চলছে। তাহলে কি সময়ের সঙ্গে বদলে গেছে সচেতনতা? প্রথম যখন এই যে এইচআইভি নিয়ে আক্রান্ত বা যে সমস্যাটা ছিল, প্রথম মানুষ খুব ভয় ছিল, কিন্তু এখন তারপর মানুষ আস্তে আস্তে এটা মানানসই হয়ে গেছে। এখন করোনার ঠিক এমন হয়ে গেছে, মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে করোনার সাথে মানানসই হয়ে গেছে। কারণ প্রতিটা মানুষ তো এক না, সবার বাসায় সাফিসিয়েন্ট পরিমাণ টাকা পয়সা কিংবা তেল পয়সা এরকম কিছু নেই। এই সমস্ত কারণে দেখা যায় অনেক নিজের প্যারের দাগিতে তারা কর্মের জন্য, নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য সবকিছু উপেক্ষা করে বাইরে বের হয়। এদিনও দোকানপাট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন গাউসিয়া ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী ও কর্মচারীরা। আর স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে সিলেট, বগুড়া, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায়। অবশেষে 2 দিনের গোলমেলে লকডাউন শেষে নতুন সিদ্ধান্ত জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঢাকা সহ সকল সিটি কর্পোরেশন এলাকার সড়কে আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে চলতে পারবে গণপরিবহন। শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম মহানগর সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কে
সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করতে পারবে। আপনারা প্রতিবেদন দেখছিলেন, সিএসআর মুক্তবাক দেখছেন। মূল আলোচনায় চলে যাব। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে শুরুতে যাই। সংক্রমণের রেকর্ডের দিনে ঘোষণা এসেছে গণপরিবহন চালু রাখার। একটু বলবেন যে এই লকডাউন কেমন দেখছেন আপনি? আজকে দ্বিতীয় দিন অতিক্রম করলো, 7 দিনের লকডাউন ঘোষণা অনুযায়ী চলার কথা। ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমি এ বিষয়ে কথা বলার আগেই মানে হয়তো শেষে আমরা এটা বলেই শেষ করতাম, কিন্তু শুরুতেই বলি এবং এই কথাটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা দ্বিতীয় পর্ব আমি সরলীকরণ করেই বললাম যে একটা ভয়াবহ সংকটের মধ্যে আছি। সুতরাং এখানে যত কথা বলি মূল কথা হচ্ছে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে এবং কি বলে এই যে একটা সংকটের মধ্যে আমরা আছি সেইটা আমি ব্যক্তিগতভাবে আমরা সবাই পুরো দেশবাসী যাতে এই সংকট অতিক্রম করতে পারি তার জন্য আমাদের সকলের দায়িত্বশীল আচরণ করতে হবে। এটা মনে রেখে আমরা সব কথা বলতে চাই। প্রথমত আমি কি বলবো সাথেই এই যদি একটু হিসাব করে দেখেন আমার কাছে মনে হয়েছে যে এইটা এবং গতবারের কোনো অভিজ্ঞতা হয় এবং এইটা কি করব না করব এটা করার সরকারের একটা এটা কাজ করেছে। সুতরাং তার ফল পথে পথে আমি কেন ভোগ করি আপনি দেখবেন আমরা সংযোগটি কিছুটা ত্রুটিপূর্ণ। আমি রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে একটু পরে আসছি। আমরা সংযোগটা আরেকবার একটু চেষ্টা করব। জনাব হাবিবুর রহমান আমার সাথে স্টুডিওতে রয়েছেন। ভারসাম্যের কথা বলা হয়েছে, একেবারে পুরোপুরি লকডাউনে যাওয়া সম্ভব না, সেটা বিভিন্ন দেশ তারাও স্বীকার করেছেন যে অর্থনীতির চাকাও সচল রাখতে হবে। কিন্তু আমরা কি মনে হয় যে এই দুটোর ভারসাম্য রক্ষা করতে কিছুটা ব্যর্থ হচ্ছি বা উদাসীন হয়ে গেছি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 24-এর দর্শক শ্রোতা যারা দেশে দেশে বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচকবৃন্দকে শুভেচ্ছা। আসলে এটাকে লকডাউন বলবো না গোডাউন বলবো না ফান ডাউন বলবো, আমাদের ফান ডাউন। কারণ হলো যে কোন ধরনের এটি আপনার গার্মেন্টস বা বিভিন্ন ইন্ডাস্ট্রি খোলা থাকবে, সরকারি অফিস খোলা থাকবে, অর্ধেক লোক যেতে বলছে। আর প্রাইভেট অফিস যেগুলি আছে সেগুলিকে অর্ধেক লোক যাবে, গেলে কি বেতন দেবে অর্ধেক মানুষকে? তারপরে পরিবহন বন্ধ করে দিল। পরিবহন বন্ধ করার আগে সিট ফাঁকা রেখে অর্ধেক যাত্রী বহন করার জন্য বললো 60% ভাড়া বৃদ্ধি করে দিল। কেন? যারা এই যে সরকারি অফিসে চাকরি করে, বেসরকারি অফিসে চাকরি, তাদেরকে ইনকাম বেড়েছে, কোথা থেকে দিবে তারা? তো সরকারই করুক না কেন? পৃথিবীর দেশে দেশে তো প্রতি মাসে তো সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হয়। এই করোনাকালীন সময় অনেক দেশই দিচ্ছে, এখনও দেয়। তো সরকার তেলের দাম কমিয়ে দেখ না কেন? তেলের দাম কমাতে সরকার গাছতে যাবে না। যখন $142-45 তেল ছিল তখন 50 টাকা 40 টাকা ছিল আপনার কী বলে আপনার ডিজেল, 50 টাকা 45 টাকা ছিল অকটেন আর এখন তো মাত্র মনে হয় কত $17-18 থেকে আমরা $40-45 গেছি কিনা আমি একজাক্টলি বলতে পারছি না। মাঝখান তো একেবারে ফ্রি দেওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। তো তেলের দাম কম, ব্যবসা না করে কমাই দিই, পাবলিকের উপর চাপাচ্ছে কেন? দ্বিতীয়ত কথা গ্যাস, যখন বিএনপি মানে প্রথম গ্যাস গাড়িতে দেওয়া শুরু করতো কত টাকা? 7 টাকা করেছিল, এখন 43 টাকা কমাই দিল। গ্যাস তার বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে না। সেটা তো আবার মজুদেরও প্রশ্ন আছে। মজুদের না 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 আপনার মজুদ আপনার 7 টাকা হলেও যে গ্যাস পড়বে 43 টাকা হলে তার কাছাকাছি পড়বে। কত পর্যন্ত 5% কম পড়বে। আর কয় পার্সেন্ট গ্যাস বাসা বাড়ি তার গাড়িতে পড়ে কয় পার্সেন্ট? কয় জায়গায় গ্যাস আছে? খুলনা গ্যাস আছে, যশোর গ্যাস আছে, কুষ্টিয়া গ্যাস আছে নাই, রংপুরে গ্যাস আছে নাই, অনেক জায়গায় তো গ্যাস নেই। গ্যাস কয়টা গাড়ি চলে? তো এখানে যেগুলি চলে সেগুলি আপনার ঢাকাতে যেগুলি চলে বাড়া সেভাবে গ্যাসের দাম কমিয়ে দিলেই তো পারে। পাবলিকের উপর চাপ দিচ্ছেন কেন? আর আপনার লকডাউন দিবেন তো গরিব মানুষ খাবে কি? গরিব মানুষ খাবে কি? আপনার সরকার ব্যক্তিগত গাড়ি চালাতে বলছেন। তাই কালকে আমি চ্যানেলে টু দ্য পয়েন্টে বলেছিলাম যে এটা লকডাউন না গোডাউনও না, এটা হলো সুন্নতে খাতনা। কেমন? এটা তামাশা। আমার যখন সুন্নতে খাতনা হয়েছিল 7 দিন আমাকে ঘর থেকে বেরোতে দেয়নি, কিন্তু আমার বাড়ির লোক কিন্তু 7 দিন আনন্দ করার জন্য তারা কলার পাতা কেটে তখন প্লেটে খাওয়া হতো না, বিছিয়ে দিয়ে খাওয়াতে হতো। তারপর তখন মিল ছিল না, ধান ভাঙানো, ঢেঁকিতে ধান চাউল করতে হতো।
তারপর 7 দিন পর অনুষ্ঠান সবাই আসতে আনন্দ করতো। তো এখানে গরিব মানুষগুলিকে আটকে রেখে তাদের আয় উপার্জনটা বন্ধ করে রেখে আপনি সব জায়গায় আপনি চালু রাখবেন, গরিব মানুষগুলো আটকে থাকবে। এই শূন্যতে খাতনা দিলে তাকে ঘরের ভিতরে আটকে রাখা হতো, আর সবাই বাইরে বাজার করতেন, গরিব মানুষকে আটকে আপনি খাবেন কি? লকডাউন আপনি দিবেন, খাবে কি? এই যে অফিসগুলি খোলা আছে, লোকজন যাবে কিসে? দেখলেন তো সিএনজি ভাড়া, রিক্সা ভাড়া সে দিয়ে চলবে কী করে? তো এই যে সরকার যে তামাশা করতেছে, তামাশা বন্ধ করতে হবে তো। এবং আজকে আপনার সিটি কর্পোরেশনগুলিতে আপনি বাস ছেড়ে দেবেন, তাহলে ডিস্ট্রিক্ট অন্য অন্য যেগুলো সিটি কর্পোরেশন তাদের কী হবে? তারা কোনো চলবে না। সিটি কর্পোরেশন অনেকগুলো সিটি কর্পোরেশন অনেক ডিস্ট্রিক্ট। এই প্রশ্ন তো ধারাবাহিকভাবে একের পর এক আসলে তাহলে তো লকডাউনের প্রয়োজনীয়তা লকডাউন, এই লকডাউন কোনো কাজে লাগবে না তো, কিসের লকডাউন? তাহলে লকডাউন তুলে নেওয়া উচিত হবে না, এই লকডাউন তুলে নেন। লকডাউন আপনি যখন ঘরের মানুষকে বসায় রাখবেন, গরিব মানুষ তার খাদ্যের নিশ্চয় তাকে দেন। রিক্সাওয়ালাকে বলবেন যে তুমি বাসায় থাকো, তুমি খাদ্য পাবা। সিএনজিওয়ালাকে বলেন তুমি খাদ্য পাবা। সাধারণ মানুষকে বলেন খাদ্য পাবা। আপনি খাদ্য দেবেন না, কোনো কিছু দেবেন না, আপনি তাকে ঘরে বসিয়ে রাখবেন, এই অধিকার তো আপনার নাই। আজকে যে ব্যবসায়ীরা মিছিল করলো দেখলাম তো, তারা তো বাস্তবিক করতে আপনি সব আপনি গেম চালাচ্ছেন, হ্যাঁ গেম চালাচ্ছেন আপনি এদিকে বাংলা একাডেমি খোলা রাখছেন, বইমেলা খোলা রাখছেন, আপনি সবই খোলা রাখবেন, জায়গায় 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 আপনি মানুষকে হয়রানি করে তো হতে পারে না। আমি এই প্রসঙ্গে একটু জানাবো, এস এম কামাল হোসেন আপনার কাছে আসতে চাই। লকডাউনের বিপক্ষে কিছু কিছু জায়গায় মানুষের বিক্ষোভ আমরা লক্ষ্য করেছি রাস্তায়, এবং নানা দাবি দেওয়ার কথা বলছেন, যুক্তি দিয়ে জনাব হাবিবুর রহমান হাবিব কিছু প্রসঙ্গ টেনে এনেছেন, আপনি নিশ্চয়ই শুনছিলেন। আপনার কাছে একটু জানতে চাই যে এই লকডাউন কিভাবে সফল করা সম্ভব বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। হাবিব সাহেব বয়সে আমার বড়, একসময় ছাত্রলীগের সভাপতি ছিল। আমি ওনারে কিছু বলতে চাই, উনি কিভাবে সমাধান করবে এই কথাটা যদি বলতো তাহলে আমি একটু ওনার সাথে কথা বলব। সমাধানের পরটা বলবো। উনি যে কথা বললেন কোনো সিদ্ধান্ত দিতে পারলেন যে লকডাউন হবে না লকডাউন হবে না, উনি সব কথাই বললেন। আর উনি অতীত থেকে দেখেননি যে যখন প্রথম ধাপে মহামারী দেখা দিয়েছিল তখন ওনরা ঘরে বসেছিল। জননেত্রী শেখ হাসিনা প্রথম স্বাস্থ্য খাতে একটি ত্রুটি ছিল, সেইটা কাটিয়ে উঠে স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছিল, এবং উন্নত দেশগুলো হিমশিম খেয়েছিল, উন্নত দেশগুলো মুখ থুবড়ে পড়েছিল। আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মুখ থুবড়ে পড়েনি। এবং উনি যাদের কথা বললেন, একজন মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে গ্রামের চৌকিদার থেকে শুরু করে নির্মাণ শ্রমিক, সাধারণ মানুষ, চাকরিজীবী, ছোট ব্যবসায়ী, ক্ষুদে ব্যবসায়ী, সবার কথা ভেবেই জননেত্রী শেখ হাসিনা আপনি জানেন যে 15 প্যাকেজ ঘোষণা করেছিলেন, যার ফলে আল্লাহর রহমতে উনরা প্রত্যাশা করেছিল যে লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা যাবে। আল্লাহর রহমতে কোনো লোক না খেয়ে মারা যায়। সেখানে দীর্ঘদিন লকডাউন ছিল। হ্যাঁ, দ্বিতীয় এইটি ধরেন এই রোগ আমরা কেউ আনিনি, এই রোগ হচ্ছে বৈশ্বিক মহামারী। বিশ্বের উন্নত দেশগুলো দ্বিতীয়বারের মধ্যে হিমশিম খাচ্ছে, তারাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন তাদের দেশের তুলনায়। সেই তুলনায় আমাদের ঢাকা শহরে, হ্যাঁ যুক্তরাজ্যের সিটিগুলোতে যে লোক বাস করে, সেক্ষেত্রে ঢাকা শহরের লোক সংখ্যা কিন্তু সেই তুলনায় অনেক অনেক গুণ বেশি। আপনারা সবাই আমার চাইতে ভালো বোঝেন আর কি, জানেন। তারপরেও আজকের প্রধানমন্ত্রী 4 মাস ধরে কিন্তু সতর্ককরণ করছে যে দ্বিতীয় ধাপ আসতে পারে, আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি যে এই সতর্ক বার্তা প্রচার করতে, এবং উনি গত কয়েক মাস ধরে বারবার সবাইকে সতর্ক করে দিচ্ছিলেন এবং প্রস্তুতির কথা বলছিলেন। সেখান থেকে শিক্ষা নিয়ে বা এই নির্দেশনা অনুযায়ী কি আমরা সেই প্রস্তুতি নিতে পেরেছি? আমরা সবাই, আমি যদি বলি যে আমরা রাজনীতি যারা করি সবাই আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে কিন্তু ব্যস্ত ছিলাম। আমি বলি না, সব দলই করেছেন, আপনি দেখেছেন। তারপরে উনি আপ্রাণ চেষ্টা করেছেন। উনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মতো প্রোগ্রাম আমাদের 50 বর্ষ পূর্তি পালন করছে, উনি কিন্তু স্বল্প পরিসরে করেছেন। আমরা রাজনৈতিক দল আওয়ামী লীগও আমরা কিন্তু স্বল্প পরিসরে করেছি, দেখেছেন। হ্যাঁ, যখন মহামারী আকারে এইটা আজকে আমাদের সামনে, উনি মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী লকডাউনের কথা ঘোষণা দিয়েছেন। লকডাউন দিয়েছেন হলো 2 দিন হলো। সাধারণ মানুষ জননেত্রী শেখ হাসিনা না খায় রাখবে না। হাবিব ভাই, আপনি জননেত্রী শেখ হাসিনাকে ভালো করে চেনেন, উনার আমলে কেউ না খেয়ে থাকবে না। কিন্তু আজকে সাধারণ মানুষ, হ্যাঁ আমরা বুঝি যে সামনে রোজা,
গত রোজা মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু বিভিন্ন পর্বে ব্যবসা করে, বিভিন্ন দোকানের কর্মচারীরা বোনাস পায়, বেতন পায়, ছেলে মেয়ে নেয়, ঈদ উৎসব পালন করে। রোজার মাস, লকডাউন দিছে, আমরাও মানে রাজনৈতিক দলগুলো গা ছেড়ে দিছি, বাস্তবতা। আর মানুষ এই পর্বগুলোতে মানুষের ইনকাম হয়, সেই কারণে মানুষ লকডাউনকে ব্রেক করতে চাচ্ছে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার দরকার। আর আপনি যেটা বলছেন যে এটা লকডাউন নাকি, আপনি বুঝবেন না তো জীবনে, কারণ আপনি তো বিএনপি করেন। বিএনপি তো কোনো কিছু বোঝে না। বিএনপি বুঝলি তো আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয় না। বিএনপি বুঝলে তো আজকে জনাব কামাল হোসেন, প্রথম ধাপে দেখা গেছে যে বাংলাদেশের সংক্রমণের ক্ষেত্রে একটা সফলতা লক্ষ্য করা গেছে। প্রশ্ন থেকে যে দ্বিতীয় ধাপের যে ধাক্কা, সেটা কাটিয়ে ওঠার কৌশল বা আমাদের প্রস্তুতি রয়েছে কিনা। জনাব কামাল হোসেন, আমি আপনার কাছে আসি একটু। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে একটু যাই। আমি শুরুতে একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। রুহিন হোসেন প্রিন্স, শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। আমি একটু আপনার প্রতিক্রিয়া নিয়ে, আপনি শুরুতে কথা বলছিলেন, সংযোগটা একটু বিচ্ছিন্ন ছিল, একটু বলবেন। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি আমরা, আপনি বলুন। আচ্ছা, না আমি জানি না যে গতবার কতটুকু শোনা গেছিল, তবু আমি ছোট ছোট করে বলি। প্রথম কথা, আমি যেটা মনে করি যে এইবারের যে লকডাউনটা শুরু হলো, আমার কাছে মনে হচ্ছে এটা একটা প্রথমত পূর্ব প্রস্তুতির অভাব ছিল। দ্বিতীয়ত হচ্ছে গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগায়নি। তৃতীয় হচ্ছে আমার ধারণা যে একটা ভীতি এবং অস্থিরতা কাজ করেছে, তার ফল আমরা দেখছি। এটা হচ্ছে এখনকার যে সেরাবেরা যতটুকু দেখছি তাই। আমি আরেকটা কথা বলিনি, কারণ নেটওয়ার্ক সংযোগ যাই না। আমি গতবারের একটা সবচেয়ে বড় অভিজ্ঞতা কি দেখি জানেন? যে বাংলাদেশ, তার মানুষ এগুলোকে নানাভাবে আপনারা রিড করতে পারেন। আমি সেই রিডের এখানে বিস্তারিত আলোচনার সুযোগ নাই, যাচ্ছি না। কিন্তু দেখুন, আমাদের যদি স্থানীয়ভাবে প্রত্যেকটা মহল্লা বা ওয়ার্ড সেখানে একটা সমন্বিত উদ্যোগ না নিতে পারি, তাহলে এ ধরনের কোনো কর্মকাণ্ড কিন্তু সফল হয় না। মানুষকে আপনি ঘরে রাখবেন, তাকে দায়িত্ব পালন করাবেন, এবং আমাদের দেশের মানুষ অনেক যে গরিব মানুষ, এবং এই কোভিড পিরিয়ডে বিরাট অংশ মানুষের আয় কমে গেছে, সেই মানুষের জন্য স্থানীয় উদ্যোগ ছাড়া এটা সফল হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমার দুঃখ হচ্ছে এই যে যেদিন ঘোষণা আসলো, তার আগের দিন রাত্রেও আমাদের এই জনপ্রশাসনের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে এবং অনেকের সাথে একটা টেলিভিশন আলোচনায় ছিলাম রাত 1টা পর্যন্ত। তখনও কোনো বিবেচনা তারা করছেন না, সেটা আমরা জেনেছি। আমি কোনো দোষারোপ করছি না, কিন্তু হচ্ছে যে সেই সময় আমরা যেটা বললাম, কিন্তু দেখলাম যে সেই প্রস্তুতি না নিয়ে এই কাজটা শুরু করা হলো। সুতরাং তার জন্য যে সংকট এখন দেখছি, সেইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি অন্য আলোচনার থেকে এখন যেটা ইন্টারেস্টেড, তাহলে কি করা? আমি মনে করি এখনো সময় আছে, সময় চলে যায়নি। প্রথমত, প্রত্যেকটা ওয়ার্ল্ডে আপনি এখনো পর্যন্ত স্থানীয় সমন্বিত উদ্যোগ নেন, এটি একটি কাজ। আর একটা কাজ মনে রাখতে হবে, গতবারে কোভিডে কিন্তু আমরা শহর আক্রান্ত হলো, গ্রাম আক্রান্ত ছিল না, যার জন্য গ্রামের উৎপাদন ঠিক ছিল, যার জন্য আমরা বড় কোনো সংকটে পড়ি নাই। এবং আমাদের প্রবৃদ্ধি, হ্যাঁ, এটা অর্থনীতিবিদরা যেটা বলেছে বা সরকার যেটা বলেছে, ফলায় ফাপায় থাকতে পারে, কিন্তু তো হয়েছে। সুতরাং এইবারে যদি সেই জায়গায় আমরা একটা সংকটে পড়ি, তাহলে কিন্তু একটা মহাবিপর্যয় ঘটবে। সুতরাং আমি মনে করি দোষারোপের থেকে এই মুহূর্তে করণীয় হলো ওই কাজটা করা। আরেকটা কাজ হচ্ছে, দেখুন, আমরা ডিজিটাল বাংলাদেশের বলছি, তখন ডিজিটাল বাংলাদেশ না ডিজিটাল লুটপাট, বড় কোশ্চেন চলে আসে। কারণ এই সময় কি আমাদের কাছে এরকম তথ্যপত্র কেন থাকলো না যে আমাদের দরিদ্র মানুষ কে কে ছিল, তার অ্যাকাউন্টটা কি বা তার মোবাইল নাম্বারটা কি, এই সময় কারা কারা দরিদ্র, মানে কি বলে, আরো দরিদ্র সময় হচ্ছে, তাদের কর্ম নাই। এই কাজটা স্থানীয় উদ্যোগের মধ্যে যদি কাজ করতে পারতাম, আমরা নিজের টাকায় পদ্মা সেতুর গল্প শুনি এবং বাস্তবে তাই করেছি। লুটপাট, টাকা বিদেশে পাচার হয়, টাকার তো অসুবিধা নাই, আমাদের রেমিটেন্সের টাকা আছে। রহিন হোসেন প্রিন্স, আমি বক্তব্যে আসবো, আপনার বক্তব্যে আসবো। আমার একটা বিরতিতে যেতে হবে, আসছি আপনার কাছে। আশ্বস্ত করতে হবে, আশ্বস্ত করে সমন্বিত উদ্যোগ নিয়ে এই মহামারী ঠেকানোর কাজে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। অনেক ধন্যবাদ, আপনার কাছে আসবো আবার। একটা বিরতির সময় হয়েছে দর্শক, সিএসআর এর মুক্তবাক দেখছেন, একটা বিরতির সময় হয়েছে, সাথেই থাকুন, একটু পর আসবো। আপনারা সিএসআর এর মুক্তবাক দেখছেন। আমরা প্রথম ধাপেই কথা বলছিলাম, লকডাউনের বিপক্ষে মানুষের বিক্ষোভ হতে দেখা গেছে এই ধাপে। প্রথম ধাপে সাধারণ ছুটিতেও সেরকমটা দেখা যায়নি, যেটা কিনা দ্বিতীয় ধাপে লকডাউন শব্দটা ব্যবহার করার পরও রাস্তায় দেখা গেছে কিছু মানুষ, তারা দলগতভাবে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করছে। জনাব এস এম কামাল হোসেন, এই ব্যাপারে আপনি কি মনে করছেন? সাধারণ মানুষ যেটা করছে, সাধারণ মানুষ সামনে রমজান মাস, তারা মনে করে যে সরকার গতবার তাদের যে সাহায্য করেছেন, হ্যাঁ, তারা খেয়ে পড়ে আল্লাহর রহমতে ভালো ছিল। কিন্তু আমাদের দেশে কিছু পর্ব থাকে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, রমজান মাস এবং দুর্গা পূজা,
এই উৎসবগুলোতে এই যে আপনার বিভিন্ন দোকানদাররা, মার্কেটের ছোট ছোট ব্যবসায়ীরা, এরা কিছু ইনকাম করে এবং এক একটা দোকানে 5 জন 7 জন করে কর্মচারী, তারাও কিছু ইনকাম করে, যার ফলে মানুষ করোনার ব্যাপারে, যেটা আমি মনে করি করোনা যে মহামারী, মানুষ মনে করে করোনার এখন সোয়াইছে লোক না। হ্যাঁ, এবং আমাদের দেশের মানুষ গতবার যেমন আপনি সাধারণ ছুটি দিচ্ছে, মানুষ বাড়ি চলে গেছে, ঘরের থেকে বেরোয়নি। আর এখন লকডাউন দেওয়ার পরও মানুষ তারা কাজ করার জন্য রাস্তায় নামছেন। একজন ধরেন নির্মাণ শ্রমিক, সরকার টাকা দিল খায় পরে বাঁচার জন্য, কিন্তু ঈদের সময় একটা বোনাস পায়, সেটা পায় না, কাজ করলে পায় না। তাহলে সেই ক্ষেত্রে কি লকডাউনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে না? সাধারণ মানুষ, আর যেটা বলছেন যে সরকার তো সাধারণ মানুষকে অবশ্যই সাহায্য করবে, গতবার সাহায্য করছে, কেন করবে না? আপনি গতবার মসজিদের ইমাম মুয়াজ্জিন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী টাকা দিয়েছেন, নির্মাণ শ্রমিকদের টাকা দিয়েছেন, সেটা আমরাও দেখেছি। আমি আপনারে বলি যে শিশু খাদ্য পর্যন্ত টাকা বরাদ্দ দিয়েছেন গতবার, 123 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এবং এই মাদ্রাসা ছাত্রদের জন্য মানে মসজিদগুলোতে 122 কোটি টাকা, 2 লাখ টাকা দিয়েছিলেন। এইগুলো মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন মানুষের জন্য। জি, না নিঃসন্দেহে সেটা আমরা প্রথম ধাপে বললেন, আমার ভাই বললেন রেমিটেন্সের টাকা আছে, দিচ্ছে তো। না জনাব কামাল হোসেন, মানুষকে খাওয়াইছে। প্রথম ধাপে আমরা এরকম প্যাকেজ আমরা ঘোষণা করতে দেখেছি। এই ধাপে এইরকম কলাকৌশল নিয়ে বা পরিকল্পনা রয়েছে কিনা বা আলাপ হচ্ছে কিনা? প্রথম ধাপে আমরা দেখেছি এরকম প্যাকেজ ঘোষণা হতে, যেটা নিঃসন্দেহে মানুষকে সাহায্য করেছে। আমি মনে করি বাংলাদেশের মানুষের বিশ্বাস আছে, গুটি কয়েক লোক ছাড়া মানুষ বিশ্বাস করে যে আজকের প্রধানমন্ত্রী যত তিনি প্রেসারে থাকুক, তিনি যত অসুবিধা হোক, তিনি কোনো মানুষকে আল্লাহর রহমতে তার আমলে না খেয়ে মরতে দেবে না। আল্লাহর সহায়তায় তিনি মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের অন্ন বস্ত্রের ব্যবস্থা করবেন। জননেত্রী শেখ হাসিনা যত ক্রাইসিস হোক, এবং ক্রাইসিস মোকাবেলায় তিনি সততা সাহসিকতার সাথে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, এবং তিনি চা পাওয়ার কিছু নেই, তিনি মানুষ যাতে কষ্ট না পায়, এটা হচ্ছে তার লক্ষ্য, তার স্বপ্ন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এটাই তার প্রতিজ্ঞা, সেই ভরসা মানুষও করতে চায় এবং মানুষ করে বলে আমরা মানি। জি জনাব এস এম কামাল হোসেন, ধন্যবাদ আপনাকে। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যাই। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে একটা উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে, সেটা কেন? না, শোনেন, এই কথাটা পরিষ্কার কথা। স্বাস্থ্যবিধি মানুষ যে মেনে চলবে, আপনি আমার দেশের মানুষ, তার চিন্তা চেতনের স্তর, সেটা একটা বিবেচনা রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যারা স্বাস্থ্যবিধি মানার কথা বলছি উপর থেকে নিচ পর্যন্ত, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কি সেই জায়গাগুলো ছিল? সেই জায়গায় কিন্তু ছিল না, এবং সেটা আপনি আশা করে লাভ নেই, মানুষের এরকম সচেতন স্তর নাই। সুতরাং আপনাকে এগুলো নির্ভর করতে হবে বাস্তবতা দেখেই। সরকারের তখন একটা কঠোর ভূমিকা নিতে হবে। সেই কঠোর ভূমিকা নেওয়ার জন্য আমি আরেকটা কথা বলি, আগে যেটা বললাম, তাহলে এই সিদ্ধান্ত আমি কার উপরে নির্ভর করবে? এইরকম একটা সংকটে দেখেন, এক একটা সময় হয় যে আমাদের নেতা মানতে হয়, এই সময় কিন্তু নেতা হবে স্বাস্থ্যবিদরা, ওনারা যেভাবে বলবেন সেইভাবে কার্যকর করতে হবে। এক্ষেত্রে সরকার বিশেষ ভূমিকা নেবে। তা সরকার যদি ওই স্বাস্থ্যবিদরা বিভিন্ন সময় তার প্রচার প্রপাগান্ডা যেভাবে করছেন আরো সামনে আমরা আনতে পারতাম, এবং আমরা রাজনৈতিক কর্মীরা আমাদের দায়িত্ব পালন করতে পারতাম। আর যে কথাটা আমি আগেই বলেছি, ওয়ার্ল্ডে একটা সমন্বিত উদ্যোগ রাখতে পারতাম, তাহলে আপনি মানুষকে কিছুটা হলেও মানানোর কাজটা করতে পারতেন। এটি একটি কাজ। আরেকটা বড় কথা, এখানে এস এম কামাল হোসেন বলছেন, কথাটা তো মানে কি বলবো, যে একেবারে অবান্তর না, কথা কারেক্ট, যে আমাদের দেশের ব্যবসায়ীরা গত 1 বছরে তাদের ব্যবসা বাণিজ্য নাই, ঈদের সময়টা একটা বড় বিষয়, কিন্তু ধরেন আমরা তো তার মানে এইটাকে তো তাদের উপরে ছেড়ে দিতে পারি না, যে একটা ভয়াবহ দুর্যোগ নামলে তখন তো দেখবেন সবাই দোকান তখন বন্ধ করে কিন্তু পালানোর ব্যবস্থা করবে, যদিও সেটা আমরা আকাঙ্ক্ষা করি না, আশা করি এরকম একটা দুঃস্থ অবস্থা হবে না। তাহলে সেই জায়গায় আমরা মানুষকে তো একটা প্রস্তুত করতে হবে, একটা দুঃসময় আমরা সবাই মিলে যাতে এইরকম একটা দুঃসহ, কিন্তু কথার কথা বলি, যে ব্যবসায়ীরা যখন এইরকম দেখে যে কারোর টাকার পরিমাণ বেড়ে গেছে, অনেকের টাকা কমে গেছে, এই তথ্যগুলো যখন সামনে আসে তখন কিন্তু তাদের মধ্যে নানা ধরনের প্রশ্নের উদ্ভব হয়। তার মানে আমরা পুরো সমাজকে এইরকম একটা সংকটে যদি জাগ্রত আমরা না করতে পারি এবং সম্মিলিতভাবে, এবং সরকার যদি এখানে একটা সমন্বিত উদ্যোগ না নেয়, তাহলে আমাদের মতো দেশে এইটা একটা এই ধরনের মেনে নেওয়া বা জনগণকে কি বলবো, যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে কথা বলছেন, এটা খুবই একটা কঠিন কাজ বলে আমি মনে করি। বুঝতে পারছি, কিন্তু তারপর আমার শেষ বুঝতে পারছি। জনাব কামাল হোসেন কিছু যোগ করতে চেয়েছিলেন, একটু আমি থেকে
সমন্বিত উদ্যোগ নিয়ে জনগণকে সচেতন করি আসবো এবং আপনার কাছে। আমরা কোন অস্থিরতায় আসবো আপনার কাছে, আমার সময় কম হয়ে যাবে পক্ষ থেকে, সেটাই আমাদের জি জি প্রধান জনাব কাজ হবে কামাল বলে হোসেন আমার খুব সংক্ষেপে যোগ করবেন, খুব সংক্ষেপে। কি আমি জি কিছু যোগ করতে চেয়েছিলেন কি? হ্যাঁ, আমি যেটা বলি যে আমি দেখেন আজকে একটা উদাহরণ দিই। ফরিদপুরের সালতায় ম্যাজিস্ট্রেট একটা দোকানে যে বলছে, বাজারে যে বলছে আপনার দোকান বন্ধ করেন, সেই ম্যাজিস্ট্রেটের উপর হামলা করা হয়েছে, টিওন অফিসে হামলা করেছে, উপজেলা চেয়ারম্যানের হামলা করা হয়েছে। এখানে পলিটিক্যালিও কাজ করছে। আমাদের কাছে অন্য ইনফরমেশন আছে, হাবিব ভাই দেখো এই যে আমাদের উপর দায়িত্ব দিল। এখানে আমরা শুনছি হিফাজত ইসলাম করে তাদের একটা লোক, বিএনপি কিছু লোক, এটা উস্কি দিয়ে এই সংগ্রহ। এই যে ধরেন আজকে ঢাকা শহরে দেখেন কিছু লোক মিছিল করছে, ভাঙচুর করছে, গাড়ি ভাঙচুর করছে। এখন গভর্নমেন্ট যদি অ্যাকশন কি, তাহলে টিআরসি মানতে হবে। আবার আমার ভাই প্রিন্স কবে এই যে অমানবিক আচরণ করলো সরকার, না কিন্তু মহামারীর সময় এই বিভেদগুলো কি আসলে এই সময় এটা করার? আমরা যদি সবাই সিদ্ধান্ত নেই যে আসেন যার যার জায়গায় দাঁড়িয়ে যে এই সিদ্ধান্তগুলো দেশ বাঁচানোর স্বার্থে বা এই মহামারী থেকে বাঁচানোর স্বার্থে আমাদের এই উদ্যোগগুলো নেওয়া উচিত। বুঝতে পেরেছি জনাব কামাল হোসেন, ধন্যবাদ। আসবো আপনার কাছে জনাব হাবিবুর রহমান হাবিব। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছে বা দলগুলো রয়েছে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়, যেহেতু মহামারীর সময় সবসময় কি বিভেদ মানায়? আচ্ছা, এটা যদি আপনি আমাকে বলেন, আমরা রাজনৈতিক একটা দল, বিরোধী দল, আজকে স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠান করলাম আমরা। সামনে যে নির্বাচনটা ছিল উপজেলা ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, সরকারের সমর্থিত দল ছাড়া কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করবে না। কেন? তো 50 বছর পর ভোটের ব্যবস্থাটা টোটালি উল্টার দিকে চলে গেছে, বিশ্বাসটা হারা হয়ে গেছে। আমার ভাই কামাল হোসেন বললেন তো প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস করতে চায়, তো প্রধানমন্ত্রীর বিশ্বাস যদি করতেই চায় দেশের মানুষ, তাহলে ভোট ব্যবস্থা এরকম হলো কেন? মানুষ ভোটে যেতে চাচ্ছে না কেন? আমাদের নওগাঁ, আমাদের সেদিনে যে একটা মিছিলও না, প্রতিবাদ সমাবেশ, সেখানে যেভাবে নির্বিচারে পিটালো, এবং আমাদের 67 জনের নামী আসামি থেকে শুরু করে আমাদের ওখানে প্রায় 300-400 লোকের নামে মামলা হয়েছে। প্রেস ক্লাবের সামনে আপনারা দেখেছেন, আমরা ওখানে সমাবেশ করতে চাই, সেই সমাবেশে হামলা করে। তো তাহলে আজকে যখন আপনার মিছিল করলো, যখন সাধারণ দোকানদাররা, তারা কেন করতেছে মিছিল? আমার ভাই কামাল হোসেন বললেন যে হাইবাজগুলো সমস্যার কথা বলে সমাধান দিতে পারছে না। আমি এখন বলতে চাচ্ছি যে টোটাল জিনিসটা এলোমেলো হয়ে গেছে। আজকে আমরা করোনাকালীন সময় আমরা কি উন্নয়নশীল দেশে উপনীত হলাম, তাহলে উন্নয়নশীল দেশে যদি আমি উপনীত হয়েই থাকি, আমি আজকে যে কটা টকশো দেখলাম, আপনার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে প্রত্যেক ডাক্তার এবং স্বাস্থ্যমন্ত্রী উনি বলেছেন আমার পক্ষে আর ঢাকা শহরে একটি বেডও দেওয়া সম্ভব না, হোক সে বেড, হোক আপনার কেবিন বা আইসিইউ, কোনোটাই সম্ভব না। সেদিন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আপনারা দেখেছেন একজন সাংবাদিক কালের কণ্ঠের, তার ভাইয়ের একটা অক্সিজেনের জন্য কত ধরনের চেষ্টা করে লাস্টে পায় নাই। একজন মা অক্সিজেনের অভাবে কিন্তু মারা গেলেন। তাই আমি উন্নয়নশীল দেশে উপনীত হলাম, আর আজকে আমি আইসিইউ দিতে পারবো না, আমি বেড দিতে পারবো না, আমার করার কিছু নাই। তো 1 বছর ধরে সরকার কী করলো? এত কথা তো বললো, বসুন্ধরা বলে কয়েক হাজার বলে তারা করে বেড ঠিক করলো, কোথায় গেল সব? এতদিন ধরে কোথায় গেল? এখনও আপনার 37টা মানে 37টা ডিস্ট্রিক্টে এখনও আপনার আর্টিফিশিয়াল মেশিন বসে না, এখনও করোনা টেস্ট হয় না। 37টা জেলা, আমি দায়িত্ব নিয়ে বলছি। কোথায় আমরা? কথা বললে তো হবে না। আর যে কথাটা আমি বলতে চাচ্ছি যে এই যে সরকার, এই কথাটা এখানে তো সীমাবদ্ধতা ছিল, এটা কিছু সীমাবদ্ধতা ছিল। আমি এত উন্নয়ন কেন আর্টিফিশিয়াল মেশিন বলতে কি? আমি তো বলেছি 1 কোটি টাকা দেন, আমি প্রত্যেকটা উপজেলাতে আমি 1 কোটি টাকার মধ্যে একটা পূর্ণাঙ্গ একটা আর্টিফিশিয়াল মেশিন বসায় ল্যাব বসায় দেবো। আমি তো বলেছিলাম, দায়িত্ব নিয়ে বলেছিলাম, খবর নেই বলেছিলাম। তো 1 বছরের ভিতরে আপনার উন্নয়নশীল দেশে উপনীত হলেন, আপনার মাথা পিছু আয় বাড়ছে, আপনার বলে জিডিপি বাড়ছে, মডেল হচ্ছেন, এখন পারেন না কেন? আরেকটা কথা আমি বলবো, সরকারকে আমি এটা করবো, আমার উপর কেউ রাগ করে এমন কোনো আসে যায় না। সেটা সরকার 1 বৈশাখে বোনাস একটা চালু করেছিল। 1 বৈশাখে সরকারি যারা কর্মকর্তা আপনারা না, কিন্তু আমরা না, সাধারণ মানুষ রিক্সাওয়ালা না, তাদের ইলিশ মাছ পান্তা ভাত খাওয়ার জন্য এবং কাপড় চোপড় কেনার জন্য। তো এবার তো 1 বৈশাখ রোজার দিনে পড়ে গেছে, এবার কোনোভাবেই পান্তা ভাত খাওয়ার কোনো সুযোগ নাই। রমনা থেকে সকালবেলা পান্তা ভাত খাওয়ার সুযোগও নাই, কাপড় কিনে হইহুল্লা করার সুযোগ নাই। তাহলে এই সরকারের যে আপনার বোনাস যেটা শুধু 1 বৈশাখকে কেন্দ্র করে দেওয়া হচ্ছে, সেই টাকাটা আল্লাহর ওয়াস্তে তাদেরকে না দিয়ে, যেহেতু যে কারণে দেওয়া সে পারপাসই তো নাই, সেই টাকাটা দিয়ে আপনি অক্সিজেন সিলিন্ডার কেনেন। ধরেন অক্সিজেন
2টা জায়গা থেকে উৎপাদন হয়, আরও 2-1টা জায়গা বাড়ান। আর গরিব মানুষ যারা টেস্টের আওতায়, যারা আসতে পারতেছে না, টাকার হবে, তাদের টেস্টের আওতায় নিয়ে আসেন। আর আমি বলি যে এখন যে জায়গায় চলে গেছে, জীবন জীবিকা যদি আপনাকে মেনটেন করতে হয়, আপনার দোকান খোলা রাখেন, সকাল 9টা থেকে রাত 2টা পর্যন্ত খোলা রাখেন। রাস্তাঘাটে পুলিশ আছে, আবার বাড়িয়ে দেন। ব্যাংক খোলা রাখেন, ব্যাংকের সংখ্যা কমিয়ে দিলেন, আপনি 9টা থেকে 6টা করেন, দোকানপাট সময় দেন। এবং আমি আপনাকে বলি, আমি এইটা একটু বলছি, এই যে আপনার এই যে বাসের এক সিট আপনার যখন উঠবে তখন তো ভিড়াভিড়ি করে উঠবে। অতএব এগুলি না করে মাস্ক পরার জন্য বাধ্যতামূলক মাস্ক পরবে, দরকার পরে মাস্ক না থাকলে বাসে ওঠার পরে মাস্ক দিবে, মাসে টাকা কেটে নিবে। বিরতি থেকে আসছি, কথা হবে আমরা আসবো আপনার কাছে। সিএসআর মুক্তবাক দেখছেন, এটা বিরতির সময় হচ্ছে, সাথে থাকুন আমাদের। সিএসআর মুক্তবাক দেখছেন। লকডাউনের যে পরিস্থিতি সেটা নিয়ে আমরা আলোচনা বিশ্লেষণে ছিলাম। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আরো একবার আসি। আপনি কিছু পরামর্শের কথা বলছিলেন এবং বলছিলেন যে খুব সংক্ষেপে এই দোকানপাটের খোলার সময় না রেখে একটু সময়টা বাড়িয়ে দেওয়া, যাতে মানুষের ভিড়টা কম হয়, এরকম কিছু। আর কি পরামর্শ? না, এই পরামর্শগুলো আমি দিতে চাই যে দোকান আপনার খোলা রাখেন অনেকক্ষণ ধরে, ব্যাংক আপনার শাখা যেহেতু কমিয়ে দিয়েছেন সেখানে আপনার খোলা রাখেন। তারপরে আপনার হলো যে কথাটা বলা হচ্ছে, আমি একটা বাস্তব উদাহরণ, যে এই যে আপনার ভ্যাকসিন, আমাদের কিন্তু মুশারফ স্যার ভ্যাকসিন নিয়েছিলেন, তার কিন্তু সপরিবারে আক্রান্ত হয়েছেন। শামীম নামে আমার ঈশ্বরদীর একটা ছেলে, আমার শিক্ষকের ছেলে, সে ভ্যাকসিন নিয়েছিল, এর আগে তার হয়েছিল, তারপর ভ্যাকসিন নিয়েছিল, আবার 1 তারিখে হলো, তার মানে 1 থেকে 5 থেকে ভ্যাকসিন নিলেই যে একেবারে সেফ থাকবে সেটা তো একবার তার হয়েছে, ভ্যাকসিন নিয়েছে, আবার হয়েছে তার, সেটা তো বলছে যে কোনো গবেষণায় আসলে খাটছে না। এবং তার পুরো পরিবার, ধরেন ছাত্রলীগের সেক্রেটারি অসীম কুমার উকিল, আজকে সেও কিন্তু আক্রান্ত, শহীদুদ্দিন অ্যানি আক্রান্ত, আমাদের রিজভি আহমেদ আক্রান্ত, আমার জানাশোনার মতে আমাদের অনেকেই, জহিউদ্দিন স্বপন, ফজলক মিলন, ইকবাল হাসান টুকু, আব্বাস ভাই, এসব, সুলতান আমাদের মহিলা দলের নেত্রী, সবাই হয়ে গেছে। এবং আমার নিজের, আমার ভাগ্নে কয়েকদিন ধরে একটা অসুস্থ ছিল, ব্যাংকে চাকরি করে আমার মেয়ে, তো ও দুজনে গেছে টেস্ট করতে গত শুক্রবারে, ভাগ্নের ওরা টেস্টে না, এর টেস্টে ধরো ব্যাংকে চাকরি করে, সে তো সব কিছু মেনে চলে। খুব সংক্ষেপে একটু উত্তর দেন তো, লকডাউন নিয়ে কি ভাবছেন? লকডাউনে আমার কথা হলো যে এখন যে জায়গায় চলে গেছে, সমস্ত জায়গায় বিস্তার লাভ করেছে, এই বিস্তার লাভের কাছ থেকে এখান থেকে সরকার কোনোভাবে এখানে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই। একটি আছে, সেটা হলো মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব যার মতো করে তার সেখানে দূরত্ব মেনটেন করতে হবে। তাছাড়া আপনি এখন এই মুহূর্তে গরিব মানুষকে ঘরে বসা রাখতে পারবেন না, দোকানদারকে আপনি রাখতে পারবেন। ওইভাবে লকডাউনের প্রয়োজনীয়তা দেখছেন না? না, লকডাউনের প্রয়োজন তো আছে, কিন্তু বাস্তবতা এই লকডাউন এখন আপনাকে মানবে না, তার থেকে মানবে না, কারণ আপনি লকডাউন দিলেন, বাসের অর্ধেক সিট দিলেন, হোড়াহুড়ি করে উঠলো, বুঝতে পেরেছি, উঠতে গিয়ে তো আপনার সংক্রমিত হয়ে গেলেন, সময় থাকবে না। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যাই, কি পরামর্শ দিবেন? আচ্ছা, আমি সুনির্দিষ্ট করে আবারও তো আমরা যে ওয়ার্ল্ডে বা পাড়ায় মহল্লায় একটা সমন্বিত উদ্যোগ না নিতে পারি, তাহলে আমরা সফল হতে পারবো না। এই সেইটা করার জন্য সরকার এবং যারা স্থানীয় যারা আছে তাদের উদ্যোগ। দ্বিতীয়ত হচ্ছে, আপনি করোনা পরীক্ষা সেন্টার বাড়াতে হবে, যারা করোনা রোগী এর ঘরে রেখে করেন, এই মনিটর করতে হবে। গতবার কিন্তু একেবারে খারাপ ছিল তা বলবো না, সেই অভিজ্ঞতা নিয়ে করতে হবে। নিয়ম মেনে চলতে বাধ্য করতে হবে, আমি আর ব্যাখ্যায় গেলাম না সময়ের জন্য। কমিউনিটি ক্লিনিকগুলো সচল করতে হবে। এই যে পাড়া মহল্লায় যেটা বললাম, এখানে কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক গড়ে তোলা কাজটা করতে হবে। যারা দিন আনি দিন খাই, এই ধরনের মানুষের কাছে খাবার পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, এবং যাদের প্রয়োজন কিন্তু সরকারের কাছে আছে তাদেরকে নগদ অর্থ সহায়তার কাজটা করতে হবে। রেশনিং ব্যবস্থা এখানে চালু করার কাজটা করতে হবে। ভাড়া বাড়ানোর যে নাটকগুলো চলতেছে এটাকে স্টপ করতে হবে। আমার সময় নেই, হলে বলতাম, এই যে ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ একেবারে 1 সেকেন্ডে দিই। গাড়ি ভাড়া বাড়ানো হলে এটা ফালতু কাজ, কারণ গাড়ি ভাড়া যখন নির্ধারণ হয় তখন কিন্তু 20% সিট এমনি খালি রাখার কথা, তাদের 21-22টা নিয়ম মেনে চলতে হয়। তাহলে কেন আর 20-30% সিটের জন্য এটা মালিক পক্ষ কেন করবে না? পেট্রোলের দাম নিয়ে কথা হয়েছে, আমরা অন্য সুযোগগুলো করতে পারতাম। এই সময় 2-1টা রেয়াত দিয়ে কিন্তু আমরা ভাড়াটাও সহনশীলতার জায়গায় করতে পারতাম। এই কাজগুলো করতে হবে। আর 2টা বড় কাজ, এই সময় কিন্তু বাজার ব্যবস্থা যাতে সচল থাকে, কৃষক তার উৎপাদনিত ফসল যাতে বাজারে আসতে পারে, মূল্য পায়, সেটা করতে হবে। আর এই কথাটা আমি যেটা আগেও জোর দিয়ে বলেছি, এখনো বলি, গ্রাম এবং কৃষি আমাদের রক্ষা করেছিল, সেইখানে যাতে কোনো ক্রমেই এই করোনার আক্রমণ অন্য কিছু না হয়, আমরা যাতে ওইখানে থাকতে পারি, তাহলে কিন্তু আমরা অন্ততপক্ষে ভবিষ্যতে সংকটের উত্তরণ পাবো। এই কাজগুলো করবে
ধন্যবাদ আপনাকে জনাব এস এম কামাল হোসেন। এস এম কামাল হোসেন কি বলে শেষ করবেন? আমি একদম তারা কথা বলবে, আমরা দায়িত্ব পালন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের করতে হবে। আমরা আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব কামাল হোসেন কি যোগ করবেন আপনি? আনমিউট করে নেবেন, আমরা কথা শুনতে পাচ্ছি না। কামাল হোসেন বলুক। জনাব কামাল হোসেন শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করে নেবেন। বিদেশ থেকে রুই মাছ আনা বন্ধ করতে হবে আমাদের দেশে। এস এম কামাল হোসেন, আমরা মানে এরা তাহলে আপনার কথা শুনতে পাচ্ছি না, এই জন্য তো বাইরে দেখবেন আপনার সংযোগ ঠিক আছে কিনা। কামাল হোসেনের কথাগুলো আমি বলে দেই যে হ্যাঁ শুনতে পাচ্ছি। জি বলুন, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। জি আমি আপনার বলি, হাবিব ভাই যেটা বললেন যে হাবিব ভাই উন্নয়নশীল দেশ এইগুলো নিয়ে একটু কষ্ট করছেন। বাংলাদেশ কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নশীল ঘোষণা করে, জাতিসংঘে উন্নয়নশীল দেশ হিসাবে ঘোষণা করেছে। কারণ এই বাংলাদেশটা জিয়া রহমান থেকে খালেদা জিয়া 28 বছর যারা ক্ষমতায় ছিল, এই বাংলাদেশটা ছিল জঙ্গিবাদের দেশ, দুর্নীতির দেশ, সন্ত্রাসীর দেশ এবং অকার্যকর রাষ্ট্র। সেই দেশটাকে উন্নয়নশীল দেশে খুব সংক্ষেপে পরামর্শ আশা করছি। জি জনাব কামাল হোসেন, ওইসব না বলে 1 মিনিট পাবো সব মিলাই। এখন কিভাবে মানুষ বাঁচবে ভাইরা সেটা চেষ্টা করো। জনাব কামাল হোসেন, আমি এক বাক্যে একটা উত্তর চাই। লকডাউন কি এভাবে চলবে নাকি মনে করছেন যে সব চালু রাখলে ঠিক আছে? উন্নয়নশীল দেশ করোনা মোকাবেলায় সক্ষম, আর উন্নত দেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র হিমশিম খাচ্ছে, তাদের রেশিও কমে এসছে, বাংলাদেশের রেশিও বাড়ছে। জি জনাব কামাল হোসেন, বাংলাদেশ এখন, আমি এটা বলি যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ফার্স্ট না হয়, করোনার সময় রাজনৈতিক কবি না করে সবার ঐক্যবদ্ধভাবে মানুষকে সচেতন করে। আমরা সেটাই চাই। অনেক ধন্যবাদ। করোনায় আমরা ফার্স্ট হতে চাই না, মৃত্যুতে ফার্স্ট হতে চাই না। আজকে শেষ করতে হচ্ছে। আওয়ামী লীগের টেন্ডেন্সি আছে সিএসআর এর মুক্তবাক শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সচেতন থাকুন, সবাই নিরাপদে থাকুন।